ওয়েলকাম। এসএলএসটির ইন্টারভিউ বা প্রাইমারির ইন্টারভিউ কমন যে প্রশ্নগুলো আছে তার মধ্যে এমন কিছু প্রশ্ন বিভিন্ন বছরে যেগুলো করা হয়েছে পরীক্ষার্থীদের, যেমন একটা প্রশ্ন হয়, আচ্ছা আপনার মতে একজন শিক্ষকের কি কি গুণ থাকা দরকার, কোন গুণগুলি থাকা দরকার? তার উত্তর নিশ্চয়ই আপনি বলবেন যা আপনার মধ্যে এই গুণগুলো আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি উত্তর দেবো? কোন গুণগুলো থাকার দরকার বলে আমি মনে করি এবং সেইগুলো যে আমার মধ্যে আছে সেটা তো আমাকে দেখাতে হবে, কারণ আমি শিক্ষক বা শিক্ষিকা হতে গেছি। কি উত্তর দেব? আচ্ছা এমন যদি হয়, আচ্ছা একদিন ধরুন বৃষ্টির কারণে বর্ণ কারণে কোনো একটি ক্লাসে একজন বা দুজন মাত্র ছাত্র বা ছাত্রী উপস্থিত আছে, শিক্ষার্থী আছে, আপনি সেই ক্লাসটাই গেছেন, তাদেরকে আপনি কি পড়াবেন? একজন বা দুজন হয় কিন্তু এরকম বাস্তবে। তাদেরকে আপনি কি পড়াবেন, কিভাবে পড়াবেন? এটার ক্রস কোশ্চেন আসবে, আমি বলবো। আরেকটা কমন প্রশ্ন যেটা আছে যে আচ্ছা এই যে আমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাসটা কয়েক বছরের মধ্যে বারবার বদল হচ্ছে এবং লাস্টে যে বদল হয়েছে সেমিস্টার এসে, এই পরিবর্তনটাকে আপনি কতটা কোন চোখে দেখছেন? আপনি কি এটা সাপোর্ট করেন? বা এবার উত্তর আপনি যাই দিন না কেন, ক্রস কোশ্চেন কিন্তু আসবে। এই তিনটে কোশ্চেনের উত্তর আমরা কিভাবে দেব, কি দেবো সেটা বলবো, সময় পেলে আরো কিছু প্রশ্ন আলোচনা করব। প্রথমেই বলি, যে কোনো প্রশ্নের উত্তর দেওয়াটা কিন্তু সঠিক হওয়া যেমন জরুরি, তার চেয়ে বেশি জরুরি কিন্তু, যেহেতু এগুলো হাইপোথেটিক্যাল কোশ্চেন, অনেক সময়ই নির্দিষ্ট উত্তরের অপেক্ষা আপনি কোন দৃষ্টিভঙ্গি কোন যুক্তি দিয়ে দেখাচ্ছেন সেটা বেশি গুরুত্ব পাবে। আপনার কথা বলার সময় আত্মবিশ্বাস, বাচনভঙ্গি, আই কন্ট্যাক্ট বারবার বলেছি, এইগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। প্রথম যে প্রশ্নটা বললাম যে আপনাকে প্রশ্ন করছে ইন্টারভিউয়াররা যে আচ্ছা আপনি তো শিক্ষকতার জন্য এসছেন, পার্সোনালিটি টেস্ট বা পরীক্ষা দিয়েছেন, আপনার একাডেমিক দেখলাম বেশ ভালো, আচ্ছা বলুন তো শিক্ষক বা শিক্ষিকা হিসেবে কি কি গুণ থাকা উচিত? কি বলবেন? অবশ্যই স্যার বা ম্যাডাম, আমি মনে করি একজন শিক্ষকের কতগুলো সাধারণ গুণ যেগুলো অবশ্যই থাকা উচিত, তা হচ্ছে কি, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, স্পষ্টবাদিতা, ছাত্র দরদি, জ্ঞান পিপাসু এবং নিয়মানুবর্তিত হবে। নিয়মানুবর্তী অবশ্যই হবে, পাঞ্চুয়ালিটি তার মধ্যে, সময়ানুবর্তিতা এবং নিয়মানুবর্তিতাটা থাকবে। কিরকম বিষয়টা? একজন শিক্ষক অবশ্যই তার বলতে আছে নিরপেক্ষতা বলতে আপনি কি বলতে চাইছেন? রাজনৈতিক নিরপেক্ষ না, সেটা নয়, সেটা তার যাই থাকুক, শিক্ষক বা শিক্ষিকা কি হবে? ছাত্রদের প্রতি সবসময় নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি রাখবে। এই ছেলেটি ভালো পড়াশোনায়, এই ছেলেটি খারাপ, অর্থাৎ এর অভিযোগটাই সত্যি, ওর অভিযোগটা ভুল, বা অন্য কোনো জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, ধনী গরিব নির্বিশেষে একজন শিক্ষক বা শিক্ষিকার কি হওয়া উচিত? দৃষ্টিভঙ্গিটা হবে নিরপেক্ষ, তার কাছে সমস্ত শিক্ষার্থীরা সমান হবেন। এই দৃষ্টিভঙ্গিটা যদি না থাকে তাহলে শিক্ষাদান প্রক্রিয়া, মূল্যায়ন প্রক্রিয়া সবকিছু কি হতে পারে? ব্যাহত হতে পারে। শিক্ষক যদি নিরপেক্ষ না হয়, ছাত্রছাত্রীরা বিশ্বাস করে শিক্ষক বা শিক্ষিকার কাছে অভিযুক্ত এবং অভিযোগকারী দুজনাই অভিযোগ নিয়ে চলে যায়। তারা এটা বিশ্বাস করে যে স্যার ম্যাম কি নিরপেক্ষভাবে বিচার করবে, ও আমার বই ছিঁড়েছে, ও আমাকে ধাক্কা মেরেছে, ও আমাকে চর দেখিয়েছে, যে কোনো অভিযোগ সারাদিন আপনাকে হাজারবার ফেস করতে হবে। তাহলে একজন শিক্ষক বা শিক্ষিকা কি হবেন? ইম্পার্শিয়াল হওয়াটা খুব স্বাভাবিক। আর একটা স্পষ্টবাদিতা, শিক্ষক বা শিক্ষিকা, অর্থাৎ আমি শিক্ষকই বলছি এখানে বারবার, শিক্ষক শিক্ষিকা ওইভাবে না বলে, শিক্ষক অবশ্যই স্পষ্টবাদী হবেন। তো যে কথাটা আপনি বলবেন, আমি বারবার বলেছি ডেমো ইন্টারভিউ নিয়ে বলার সময়, কথার মধ্যে স্পষ্টতা থাকবে, জড়তা থাকবে না। এই নিয়ে অনেকে বলেছিলেন আমাকে লাইভ ক্লাসে, স্যার আমার মধ্যে তো আঞ্চলিকতার টান আছে। সেটা কিন্তু বড় ফ্যাক্টর নয়। আপনার আঞ্চলিকতার টান আপনি 15 দিনে চেঞ্জ করতে পারবেন না, এটা খুব বেশি চেঞ্জ করতে যাবেন না, কিছুটা থাকুক, কিন্তু তার মানে এই নয় যে আমার কথা আপনি বুঝতেই পারবেন না, সেটা যাতে না হয়। স্পষ্ট মানে শুধু স্পষ্ট উচ্চারণ নয়, সাদাকে সাদা, কালোকে কালো, এই যে এইটা বলতে পারাটা একজন শিক্ষকের গুণ। সেটা শ্রেণীকক্ষে হোক, শ্রেণীকক্ষের বাইরে হোক, সমাজ হোক, একজন শিক্ষকের কাছে সমাজ প্রত্যাশা করে। আপনি নিশ্চয়ই এত সময় পাবেন না, কিন্তু একটা পয়েন্ট যদি আপনাকে বলতে পারে সেক্ষেত্রে আমি প্রত্যেকটা ধরেই এই জন্য বলার চেষ্টা করছি। ছাত্র দরদি কেন? একজন শিক্ষক অবশ্যই ছাত্র দরদি হবে। ছাত্র দরদি মানে ছাত্রছাত্রীদের প্রতি তার একটা দরদ থাকবে। একজন শিক্ষার্থীকে আমি বকুনি দিলাম বা রাগের বশে, এটার আইনত সমর্থন করি না, তারপরেও একটা চড় মারলাম,
যতটা না তার আঘাত লেগেছে তার চেয়ে বেশি আঘাত যদি আমার না লাগে, আমি যদি তার চেয়ে বেশি কষ্ট না পাই পরক্ষণে, তাহলে আমি কিসের শিক্ষক হলাম? অর্থাৎ ছাত্রছাত্রীদের সমস্যাগুলো আমি বুঝবো একজন শিক্ষক হিসেবে, তাদের শিক্ষার্থীরা যাতে এটা ভাবে এই স্যার বা ম্যাডাম আমাদেরই লোক, তাদেরকে এইটা বোঝানো আমি তোমাদের লোক, তোদের লোক রে বাবা, আমি তোদের উল্টো দিকে নয়। এই যে এই জায়গাটা একটা স্কুলের অনুষ্ঠানে আপনি মঞ্চে উঠে বক্তৃতা দিচ্ছেন বা কিছু একটা ইনস্ট্রাকশন, সবাই চুপ করে বসো, এবার কিন্তু এই স্যার বক্তৃতা দেবে বা ইনি এটা করবে, কেউ যেন কথা না বলো। শিক্ষার্থীরা তখন ভাববে যে এই স্যার বা ম্যাডাম বলেছে মানে আমাদের মানুষটা বলেছে। এই ধারণাটা প্রত্যেক শিক্ষকের প্রতি হতে হবে প্রতিটা ক্ষেত্রে। জাস্ট সাধারণ উদাহরণ আমার যা মনে আসলো বললাম, এই ধরনের বিষয়টা, অর্থাৎ তাদের মতন, তাদের সুবিধা অসুবিধা আমাকে সে বলবে, তবেই না এই জায়গাটা ছাত্র দরদি হওয়াটা কিন্তু খুব দরকার। জ্ঞান পিপাসু, সবচেয়ে পারলে এই পয়েন্টটাকে আমরা আগে রাখবো। আরো শিক্ষক বা শিক্ষা কি, এই যে আমরা আজকে এসএলএসটির পরীক্ষায় বসছি, চাকরি পেয়ে যাব আর বইপত্র বেঁধে রেখে দেব, শুধু ধূপধুনো দেখাবো, এটা তো করতে পারি না। শিক্ষক শিক্ষিকাদের কি দরকার আছে? তার যদি জ্ঞানের চাহিদা থাকে তবে তিনি সঠিকভাবে জ্ঞান দান বিতরণ করতে পারবেন। এটাই যদিও শিক্ষকের উদ্দেশ্য জ্ঞান বিতরণ নয় শুধু। তাহলে শিক্ষক বা শিক্ষিকার মধ্যে কি থাকবে? জানার আগ্রহটা সারা জীবন থাকতে হবে। আমরা সারা জীবন যাতে ছাত্র থেকে যাই, চারিদিকে জ্ঞান ভান্ডার রয়েছে, তার থেকে জ্ঞান আমি ছাত্রদের থেকেও শিখবো। যে কোনো এই যে শিক্ষক শিক্ষিকারা যদি আপডেট না থাকে, এই যে নতুন যখনই সিলেবাস চেঞ্জ হয়ে নতুন বিষয় জুটছে, তখন তো আমরা নাহলে পিছিয়ে পড়বো, তাই নয় কি? তাহলে আমাকে আপডেট থাকতে হবে, জ্ঞানের জানার ইচ্ছাটা একজন শিক্ষকের থাকা দরকার। আর নিয়মানুবর্তিতা, নিয়ম মেনে চলা। আমি যদি স্কুলে 10:40-এর পরে পেয়ার লাইনের পরে রোজ আসি, তো যে ছেলে মেয়েগুলো পেয়ার লাইনের পরে আসে তাদের আমি কি করে, এই টাইমে আসিস না কেন? স্বাভাবিকভাবেই দুদিন মুখের ওপরে বলবে না, কোনোদিন বলেই বলবে স্যার আপনি তো পরে আসেন, আমার পরে আসলেন। ছাত্ররা 4:30-এর আগে স্কুল ছাড়ছে না, আমি ছেড়ে যাচ্ছি আমার ট্রেন বা বাস ধরতে হবে বলে, কোনো একদিন এক্সেপশনাল হতেই পারে, সেটা আলাদা বিষয়। বা ওই যে আগের দিন মোবাইল নিয়ে একটা ক্লাস বলছিলাম, আমি মোবাইল নিয়ে ক্লাসে যাচ্ছি, ফোনটা বাজলো কেন দেখি তো কে মেসেজ করলো দেখছি ক্লাস চলাকালীন, আর ছাত্রছাত্রীরা মোবাইল নিয়ে আসলে আমি বকছি, এসা কেসা চলেগা দাদা, এটা হয়? হয় না। অর্থাৎ নিয়মটা আমাকে মানবো। শিশুরা সবসময় তারা কিন্তু কান দিয়ে কিছু শোনে না, তারা চোখ দিয়ে শোনে, যা দেখবে তাই করবে। আমি যদি ওদের কাছে নিয়মানুবর্তিতা দেখাই, ওরা আমাকে দেখে কি করবে? অনুকরণ করবে। বালক বালিকারা অনুকরণ করে, শিশুরা অনুকরণ করে, কিশোর কিশোরীরাও করে, যদি তাদের কাছে রোল মডেল নিজেকে তৈরি করা যায়। আমরা প্রত্যেকেই কোনো শিক্ষক বা শিক্ষিকা দ্বারা অনুপ্রাণিত হয়েছি এবং এই পেশাকে বেছে নিচ্ছি। কিন্তু তাহলে এই নিয়মানুবর্তিতা কিন্তু থাকতে হবে। এইবার আপনাকে, আপনার মধ্যে এই গুণগুলো আছে? তার উত্তর নিশ্চয়ই স্যার, আমি চেষ্টা করেছি ছোটবেলা থেকে শিক্ষক হব বলে মনস্থির করে আমি অন্যান্য আমার রোল মডেল শিক্ষকদের শিক্ষিকাদের দেখে আমি এই গুণগুলো আয়ত্ত করার চেষ্টা করেছি। তবে শিক্ষক হিসেবে যদি আমি নির্বাচিত হই, আমি সারা জীবন চেষ্টা করব যতটুকু আমার মধ্যে খামতি বা কমতি আছে সেইগুলোকে নিজের মধ্যে অর্জন করবার, এবং সারা জীবন ধরে আমি শেখানোর চেয়ে শিখতে থাকবো বেশি। আমি মেনে চলার চেষ্টা করব একজন আদর্শ শিক্ষকের গুণগুলো যতটা সম্ভব আমি আয়ত্ত করতে পারি। আমার মধ্যে আছেই, হলপ করে আমি বলতে পারি না, এভিডেভিট দিতে পারি না, কিন্তু কিছুটা নিশ্চয়ই আছে, আমি অর্জন করেছি, সারা জীবন আমি করব। আপনাকে এই কথাগুলোই বলতে হবে, বারবার বলেছি, কখনোই নয় টিউটোরিয়াল অ্যান্সার নয়, নিজের মতো করে নিজের চিন্তা শক্তি যুক্তি ভক্তি দিয়ে বিচার করে বলবেন। তারপর আর একটা প্রশ্ন করেছিলাম যে ক্লাসে কোনো একদিন বৃষ্টির কারণে বা অন্য কোনো কারণে, ঘটনা হচ্ছে আজকেই আমার স্কুলে যেহেতু জগদ্ধাত্রী পুজোর উৎসব চলছে, কোনো ক্লাসে একজন, কোনো ক্লাসে দুজন, সারা স্কুল মিলে হয়তো 10-15 জনের বেশি ছাত্র আসেনি, একটি ক্লাসে একজনকে নিয়োগ করতে হলো ক্লাস। তো এইরকম সিচুয়েশনে না, তার জন্য এই প্রশ্নটা করছি না, এই প্রশ্নটা একজনের মুখোমুখি হয়েছে গত ইন্টারভিউতে, যে একজন বা দুজন বসে আছে, একজন ইন সার্ভিসকে এই প্রশ্নটা করেছিলেন যে তাহলে আপনি তাদেরকে কি পড়াবেন। ধরুন সেই ক্লাসটা আপনারও নয়, হয়তো বা আপনারই হোক, একজন দুজনকে আপনি প্রথমে আমার বাংলা ক্লাস, আমার এডুকেশন ক্লাস আমি পড়িয়ে দেবো, তাহলে কিন্তু এখানে কাউন্টার প্রশ্নটা আসবে, আপনার ক্লাসে 40, 50 বা 60 জন ছাত্র আছে, মাত্র দুজন উপস্থিত, তাকে যদি একটা টপিক পড়ান, মেজরিটি তো বাদ পড়ে গেল, তাদের আপনি কি করবেন? তাহলে এই উত্তরটা দিতে পারছি না। তাহলে কি, প্রথমেই কিন্তু
বলটাকে আমাকে লুফে নিতে হবে। স্যার এমন দিন হলে আমি সেই ক্লাসটার সুযোগ নেব। সুযোগ নেব মানে তোরাও ঘুমো আমিও ঘুমাই, সেই সুযোগের কথা নয়। কিন্তু সুযোগ নেব বলতে সেই ছাত্রদের সাথে, শিক্ষার্থীদের সাথে আমি কিন্তু একান্ত ব্যক্তিগত স্তরে সংযোগ স্থাপনের সুযোগ পাবো, যেটা চিরাচরিত প্রতিদিন ক্লাসে হয়তো ওইটুকু সময় সম্ভব হয় না। তাদের কি কি সমস্যা আছে, বিদ্যালয় সংক্রান্ত, পড়াশোনা সংক্রান্ত তো অবশ্যই, আমার বিষয় সংক্রান্ত তাদের যে যে সমস্যাগুলো আছে সেইটুকু সময়ে তাদের গভীরে যে চেষ্টা করব সেই সমস্যাগুলো বুঝবার, তার সমাধান করবার। শুধুমাত্র পঠন পাঠনের বাইরেও যদি তাদের সাথে খোলামেলা আলোচনায় আরও কোনো সমস্যা উঠে আসে, তাদের পঠন পাঠন বা ব্যক্তিগত তাদের আচরণগত সমস্যা, সেইগুলো কিন্তু অনেকটি ব্যক্তিগত স্তরে কথা বলে আমি তার সমাধানের সুযোগ পাবো। এবং সেইগুলো কিন্তু মানে অন্য শিক্ষার্থীরা তাদের থেকে কিছুটা জানতে পেরে তারাও হয়তো আকৃষ্ট হবে আরো বেশি করে ক্লাসগুলোর প্রতি, বা এই ক্লাসগুলো তাদের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠবে। আমি তাহলে একজন দুজন হলে আমি বিষয় পড়াবো, সিলেবাসটাকে না গিয়ে কি করব, রিমেডিয়াল যে বিষয়গুলো এতদিন পড়িয়েছি তাদেরকে জিজ্ঞাসা করব। জিজ্ঞাসা করলে তাদের কি কি সমস্যা আমি ধরতে পারবো। ব্যক্তিগত স্তরে কিন্তু সমস্যা সমাধানের সুযোগ পাচ্ছি, পঠন পাঠনের তো হলোই, তারপরেও যদি বিদ্যালয় সংক্রান্ত বা আমার বিষয়ে তাদের কোনো সমস্যা, শিক্ষা সংক্রান্ত সমস্যা না, এক প্রকার কাউন্সেলিং এর একটা সুযোগ হয়ে যাবে কিন্তু একদম ব্যক্তিগত পর্যায়ে, তা যেটা প্রতিনিয়ত ক্লাসে সম্ভব হয় না। সেইটা এই জন্য আমি এই ক্লাসটার সুযোগ নেব, আরো আকর্ষণীয় হয়ে উঠবে ক্লাসটা শিক্ষার্থীদের কাছে। তারপর আরেকটা বলেছিলাম যে উচ্চ মাধ্যমিক স্তরে যে সিলেবাস পরিবর্তন হচ্ছে, লাস্ট কয়েক বছরে কয়েকবার হয়েছে এবং ইদানিং একদম সেমিস্টার ওয়াইজ এসছে 4টে সেমিস্টার। এই সিলেবাস পরিবর্তনটাকে আপনি কি সমর্থন করেন? নিশ্চয়ই করি। প্রথম উত্তরে যে আমি বারবার বলেছি, সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কিন্তু যাবেন না, আপনি যুক্তি যাই দিন, নিশ্চয়ই সমর্থন করি, অবশ্যই সমর্থন করি। কেন সমর্থন করেন সেটা আপনাকে জিজ্ঞাসা করুক কাউন্টার কোশ্চেন বা না করুক, উত্তরটা কি? কারণ আমরা জানি শিক্ষা হচ্ছে সামাজিক একটি প্রক্রিয়া, সমাজ বা সময়ের সাথে সাথে শিক্ষাকে পরিবর্তিত হতে হয়, আর শিক্ষার সে লক্ষ্য পূরণ করেই হচ্ছে পাঠ্যক্রম। তাহলে পরিবর্তিত সময়ের সাথে সাথে তার সাথে মিল রেখে শিক্ষার পাঠ্যক্রম বা সাধারণ অর্থে আমরা যেটা সিলেবাস তার অংশরূপে দেখি, সেই সিলেবাস বা পাঠ্যক্রম পরিবর্তন হওয়াটা খুব জরুরি। না হলে সে ধরা বাঁধা একই গতে যদি বিষয় পড়ে যায় তা শিক্ষার্থীদের বা সময় উপযোগী হবে না। সময়ের সাথে তাল রেখে সর্বভারতীয় স্তরে এবং সামগ্রিক বিশ্বের যে পরিবর্তন তার সাথে মিল রেখে শিক্ষার বিষয়বস্তু অবশ্যই পরিবর্তন হওয়া উচিত। শুধু বিষয়বস্তু নয়, তার মূল্যায়ন পদ্ধতিরও আধুনিক মনোবিজ্ঞানসম্মত হওয়া প্রয়োজন। এবং যেটা আমাদের রাজ্যে হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক যে 4টে ভাগে ভাগ করে সেমিস্টার ভিত্তিক হয়েছে এবং বহু বিকল্প বা এমসিকিউ টাইপের কোশ্চেন, এসএকিউ টাইপের সমস্ত যে নির্বাচন করা হয়েছে সেটা কিন্তু খুব উপযোগী আমি মনে করি, অর্থাৎ আমি সমর্থন করব, এটাকে সমর্থন করবো। আচ্ছা, এমসিকিউ যে হয়েছে এটাকে আপনি কেন ওএমআর শিটে পরীক্ষা নেওয়া হচ্ছে ওইটুকু ছেলেদের, সেটাকে আপনি সমর্থন করেন? অবশ্যই করি স্যার। প্রথমত ওএমআর এমন একটা বিষয় যেটা কিন্তু পরবর্তী সময়ে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা যে কোনো জায়গায় গেলেই কিন্তু ওএমআর ভিত্তিক এখন যেহেতু এমসিকিউ টাইপের পরীক্ষা হয় সেটা কিন্তু হয়। এই স্তর থেকে একাদশ শ্রেণী বা ক্লাস 11 থেকে যদি শিক্ষার্থীরা এই পরিচিতিটা পায় তাহলে তাদের ক্ষেত্রে ভবিষ্যতে সুযোগ হবে। আমি ব্যক্তিগত স্তরে যেটা দেখেছি, আমরা কিন্তু শিক্ষার কোনো স্তরে এই সুযোগটা পাইনি, ফলে কোনো একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রথম আমাদের ওএমআর এর সাথে পরিচয় হয়েছে, যেটা আমাদের অনেক সময় সমস্যার সম্মুখীন করেছে। এই কারণে আমাদের পরবর্তী প্রজন্মের শিক্ষার্থীরা যাতে পড়াশোনার পাশাপাশি কিন্তু আরো একটি প্রশিক্ষণ পেয়ে যাচ্ছে এই ওএমআর হওয়ার ফলে, এটা কিন্তু তাই। আমরা কিন্তু পাইনি এই সুযোগটা। এই ওএমআর যে রোল নম্বর অনুযায়ী গোল করা, তাই তো, কোশ্চেন বুকলেট নম্বর লেখা, সিগনেচার করা, প্রত্যেকটা অ্যান্সার গোল গোল করা, এইটাও তো একটা আর্ট, এটাও তো একটা ট্রেনিং, এটাও তো একটা শিখন। ট্রেনিং বলি, লার্নিং বলি, তাহলে এইটা 11 থেকে শিখছে, এই প্রশিক্ষণটাও তারা কিন্তু পাচ্ছে। এই কারণে আমি এই পদ্ধতিকে সমর্থন করি। আবার কি এই যে সিলেবাস বা কারিকুলামের যে চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, সেটাকেও আমি সমর্থন করি।
এটাকে সমর্থন করেন যে, কারণ আমরা পাঠ্যক্রম পড়ার সময় দেখেছি, আজ আমরা যেহেতু শিক্ষা বিজ্ঞানের ছাত্রছাত্রী আমরা পড়েছি, পাঠ্যক্রম হচ্ছে কি পরিবর্তনশীল। 50 বছর আগে যা ছিল এখন তার কোনো কাজ নেই। 50 বছর আগে রেডিওর মেকানিকের বিরাট দাম ছিল, এখন যদি আমি আমার বাজারে একটা রেডিওর রিপেয়ারিংয়ের দোকান দিই, প্রতিদিন তো দূরে থাক, বছরেও একটা কাস্টমার আসবে না, এক মহালয়ার আগের দিন কেউ একটা ভাঙা চলে হাজির হতে পারে শখের বসে। তাহলে সে সময়ের শিক্ষা এখনকার শিক্ষা এক নয়, পরিবর্তিত হচ্ছে। এখন এআই নিয়ে আলোচনা হচ্ছে, পাঠ্যক্রমটা চেঞ্জ করতে হবে এবং মূল্যায়ন পদ্ধতিও সে আগে আমরা যখন পরীক্ষা দিয়েছি আমাদের সব 16 নম্বর আর 20 নম্বরের প্রশ্ন, না লেখককে কত লিখবা, 2টো করে পেপার একদিনে পরীক্ষা হতো, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, 10টা থেকে 1টা, 2টো থেকে 5টা, একদিনে 2টো করে। কতটা অমনোবৈজ্ঞানিক পদ্ধতি ছিল। এবার আমি সেভাবে পড়েছিল না, যারা এই পদ্ধতিতে পড়ছে তারা কিচ্ছু পড়াশোনা করে না, এই ধারণাটা তো হতে পারে না। পরিবর্তন সমাজের নিয়ম, শিক্ষা পরিবর্তিত হবেই। অর্থাৎ আমরা কি করব তাহলে, বিষয়টাকে সমর্থন করব। উত্তরের বাইরে কেন এতগুলো কথা বলছি স্যার, কেন এত বকছে? আমি বারবার বলেছি টিউটোরিয়াল উত্তর নয়, বিষয়গুলো আমরা বুঝে নেব, উত্তরটা আমরা নিজেরা রেডি করব। প্রয়োজন আপনারা খাতায় নোট করুন কোশ্চেনগুলো, উত্তরগুলো নিজের মতন তৈরি করুন। আমি বা অন্য অন্য অনেক স্যার ম্যাডামরা ভালো ভালো আপনাদের ক্লাস করাচ্ছেন, আমি জানি, দেখুন যেখান থেকে অভিজ্ঞতা অর্জন করা যায় অভিজ্ঞতা অর্জন করুন, কিন্তু হু করবেন না, নকল করবেন না, টুকলি করার মতন করবেন না। আপনাদের অসম্মান করার জন্য বলছি না, যত ভালো স্যার ম্যাডামরাই পড়াক না কেন তাদের উত্তরটাকে কপি পেস্ট করার চেষ্টা থেকে বিরত থাকুন। কিছুটা এডিট করুন, কাস্টমাইজ করুন, তারপরে সেটা পেস্ট করুন, তাহলে দেখবেন বিষয়টা কিন্তু বেশি কার্যকরী হবে। সবাই একই রকম উত্তর দিয়ে যাচ্ছে, আপনার আগে 10 জন যা উত্তর দিয়েছে আপনি 11 নম্বরে যে যখন একই উত্তর দেন যদি, তাহলে সেটার কিন্তু গুরুত্ব কমবে। আপনি সবার থেকে একটু আলাদা হতে হবে। আলাদা হওয়া মানে তো এই নয় আমি ঘড়ি গলায় ঝুলিয়ে চলে যাব। আমি সাধারণ থেকেই আমার বাচনভঙ্গির মধ্যে, আমার বলার ধরনের মধ্যে, আমার উত্তরের যে শব্দ চয়ন তার মধ্যে কিছুটা পরিবর্তন আনবো, যেটা আমি নিজের স্বতন্ত্রতার পরিচয় দেব। ব্যক্তি বৈষম্য আমরা পড়েছি তো শিক্ষণের ক্ষেত্রে, মনোবিজ্ঞানের ক্ষেত্রে, এই ব্যক্তি বৈষম্যটার পরিচয় দিতে হবে। সবাইকে একই পোশাকে যেমন ভালো লাগে না, সবার একই খাদ্যাভ্যাস যেমন হতে পারে না, সবার উত্তর কিন্তু যেন এক না হয়। আমি বারবার প্রতিটা ক্লাসে এটা মেনশন করছি, 2-3 মিনিট বেশি নিচ্ছে আমি প্রতিটা ক্লাসে এই একই কথা বলতে, কারণ একটাই, আপনি যে উত্তরটা দেবেন সেটা মনোগ্রাহী হবে। যারা ইন্টারভিউয়ার তারা ভাববে হ্যাঁ ইনি একটু ব্যতিক্রমী আছেন, ইনার চিন্তা ভাবনাটা আলাদা আছে, কিছুটা আলাদা ভেবেছেন। এই বিষয়টার পরিচয় আপনি রাখবার চেষ্টা করবেন, আপনার সফলতার হার আশা করি কিছুটা হলেও বাড়বে। অন্তত এই ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে, বিশেষ করে পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে কপি করার থেকে একটু বিরত থাকবেন, আপনাদের কাছে আমার এইটাই অনুরোধ। আরও কিছু প্রশ্ন আছে, আমি পরের ক্লাসে ধীরে ধীরে যেভাবে আলোচনা করব। ডেমনস্ট্রেশন যেমন আরও ক্লাসের ডিমান্ড আপনারা করেছেন আমি করব। আমি তো প্রশ্ন করছি, আপনাদেরও যদি বিশেষ কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন, আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।